আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু বলো। আমি ততক্ষণে লাইভটা একটু শেয়ার করে দিই। ওকে, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, লাইভে কে আছো এই মুহূর্তে? ইরফান। ঠিক আছে, আমার কথা কি ঠিক মতো স্পষ্ট শোনা যাচ্ছে? বলো তো। আচ্ছা, সবাই একটু ওয়েট করো, আমি লাইভটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, ততক্ষণে একটু ওয়েট করো সবাই। আচ্ছা, ঠিক আছে, দ্রুত সবাই জয়েন হয়ে যাও। কেউ আছো? ঠিক আছে, দ্রুত সবাই জয়েন হয়ে যাও। কেউ আছো? হ্যাঁ, ইরফান, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা আমাকে জাস্ট বলো একটু। ঠিক আছে, তোমার আগের কমেন্টটা ডিলিট হয়ে গেছে, কিভাবে জানি না। আগের কমেন্টটা ডিলিট হয়ে গেছে। এখন একটু বলো যে আমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, এটা আমাকে বলো। হুম, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আর দেরি না করি, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। যদি সমস্যা মনে হয়, সাউন্ড যদি একটু কম মনে হয় আমাকে বলবা। আমার কাছে আরেকটা মাইক্রোফোন আছে, ওটা লাগাবো তাহলে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়ব বোটানি চ্যাপ্টার 7, নগ্নবীজি আর আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। ঠিক আছে, আজকে আমাদের সেকেন্ড ক্লাস, অর্থাৎ আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 2। ওকে, আমরা এর আগের একটা ক্লাসে
এই অধ্যায়ের প্রথম অংশটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আজকে আমরা পার্ট 2 বা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমি প্রথমে বলে রাখি আজকের ভিডিওতে তোমাদের যেহেতু এই ক্লাসটা এইচএসসি 24-এর জন্য নেওয়া এবং এইচএসসি 24 তোমাদের আর খুব বেশি সময় নাই, সেই কারণে আমি চেষ্টা করব যে আজকের ক্লাসে শুধুমাত্র মেন মেন যে বিষয়গুলো সেগুলো দেখানোর। আমি খুব ডিটেলসে খুব গভীরে গিয়ে সবকিছু এক্সপ্লেন করব না। ঠিক আছে, আমার যতটুকু প্রয়োজন পরীক্ষার জন্য জানা প্রয়োজন। এই অধ্যায়ে আসলে অনেক কিছু মুখস্থের বিষয় আছে, তো মুখস্থ বিষয়গুলো আমি এই ক্লাসটার পরে একটা সুন্দর একটা গোছানো নোট তোমাদেরকে দিয়ে দিব। এই ক্লাসটার পরে খুবই সুন্দর নোটটা পাইলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আমি কালকে পুরা দিন সারাদিন মিলে এই নোটটা তৈরি করছি, তো এই নোটটা আমি দিয়ে দিব তোমাদেরকে। আর আম, আজকে তোমাদেরকে যতটুকু বোঝানোর প্রয়োজন, যতটুকু আমার মনে হয়েছে বুঝলে তোমার এইচএসসি তে 100% কমন আসবে এমসিকিউ প্লাস সিকিউ তে, ততটুকু আমি পড়াবো। ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা গতদিন সাইকাস সম্পর্কে পড়তেছিলাম, তো সাইকাসের আমরা অনেক কিছু পড়ছি। হ্যাঁ, প্রায় সবকিছু করে ফেলছি। তোমাদের ছোট্ট একটা কাজ দিই, তোমরা সাইকাস সম্পর্কে আরেকটা টপিক তোমাদের পড়তে হবে যেটা তোমাদের সিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট। সেই টপিকটা হচ্ছে সাইকাসের, যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। অর্থ অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে, হ্যাঁ বায়োলজি বইয়ের মধ্যে যেই জায়গাতে দেখবা যে গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব হইতে পারে বা যে কোনো জায়গাতে গুরুত্ব বুঝাইলে সেটা বুঝবা যে ইম্পর্টেন্ট তোমার সিকিউতে আসার মতো। ঠিক আছে, যেমন ব্যাকটেরিয়ার গুরুত্ব কোথায় কৃষি ক্ষেত্রে কি কি কাজে লাগে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বা এই অধ্যায়ে আরো যা যা যত জায়গাতে আছে অর্থনৈতিক গুরুত্ব সবগুলো তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব বইয়ে সুন্দর মতো লেখা আছে, তারপর আমি দু একটা কথা বলে দিই। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব কি। সাইকাস দেখো যে কোনো বাগানেই, বাংলাদেশে যদিও কম, তারপরেও অনেক বাগানে দেখবা যে সাইকাসটা সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগানে লাগানো হয়। ঠিক আছে, তাহলে সাইকাস এটা কি শোভা বর্ধন করে। আচ্ছা, আমি মার্কারটা একটু চেঞ্জ করি। সাইকাসের প্রথম গুরুত্বটা কি, এটা কি করে, শোভা বর্ধন করে। শোভা বর্ধন করে বাগানে। ঠিক আছে, যেহেতু শোভা বর্ধন করে যে কোনো বাগানে এটা লাগানো থাকে। এরপরে আসো সাইকাসের যে মেগা স্পোরোফিল, গতকাল আমরা পড়ছি মেগা স্পোরোফিল কি। মেগা স্পোরোফিল, স্পোরোফিল এই মেগা স্পোরোফিল দেখতে দেখতে গতকালে আমি বলছি এটা দেখতে ফোনা তোলা সাপের মতো দেখায়। ঠিক আছে, তো এটাকে অনেক সময় সর্পমণি হিসেবে, সাপের মণি হিসেবে বাজারে বিক্রি করা হয়। ঠিক আছে, তাহলে মেগা স্পোরোফিল এটা কি কাজে ব্যবহার করা হয়, এটা সর্পমণি হিসেবে বাজারে বিক্রি করা হয়। সর্পমণি হিসেবে হিসেবে বাজারে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়। ওকে, এরপর আসো কয়েকটা সাইকাসের নাম আমি বলি। প্রথমটা হচ্ছে সাইকাস সার্সিনালিস। সাইকাস সার্সিনালিস। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার সবকিছু। আর কেউ আছো, বাকিরা একটু কমেন্ট করে জানো তো যে সবকিছু ক্লিয়ার কিনা, একটু বলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে সাইকাস সার্সিনালিস মনে রাখো, এটার স্ফীতকন্দ, স্ফীতকন্দ ও বীজ হতে বার্লি তৈরি করা হয়। হ্যাঁ, এক প্রকার, মনে রাখো এক প্রকার এরারুট, এরারুট বা বার্লি প্রস্তুত করা হয়। বার্লি প্রস্তুত করা হয়। ঠিক আছে, এছাড়া এছাড়া এই সাইকাস সার্সিনালিস এটা আরেকটা কাজ করে, এটা হচ্ছে চর্মরোগ দূর করে। চর্মরোগ, চর্মরোগ ও পাকস্থলীর পীড়া, পাকস্থলীর
পীড়া, এই দুইটা রোগের ভালো ঔষধ হিসেবে কাজ করে। ঠিক আছে, এই দুটা রোগের ঔষধ হিসেবে কাজ করে, এই কথাটা মনে রাখো। এরপর অবশ্য আরো একটা সাইকাস, যার নাম হচ্ছে সাইকাস রেভোলুটা। ঠিক আছে, তো সাইকাস রেভোলুটা, এটার বীজ এটার বীজ খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। ঠিক আছে, এটার বীজ কি মানুষ খাদ্য হিসেবে খায়। ঠিক আছে, তাহলে কোন সাইকাস? সাইকাস রেভোলিউটা। এবং আরো একটা সাইকাসের নাম মনে রাখো, সাইকাস পেকটিনাটা। পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা, এই যে প থেকে মনে রাখতে পারো পাতা। ঠিক আছে, অর্থাৎ কচি পাতা, এই সাইকাসের কচি পাতা। হ্যাঁ, এই যে পথে পেকটিনাটা, পথে কি পাতা, এই পাতাটা সবজি হিসেবে ব্যবহার করা হয়, সবজি হিসেবে মানুষ খায়। ওকে, ঠিক আছে, তাহলে এ হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। হ্যাঁ, হ্যাঁ, বাকি সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এ হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, বইয়ে সুন্দর করে লেখা আছে, বইটা একটু পড়বা তাইলে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সব পরের অংশে যাই। তোমরা দ্রুত তুলে ফেলো। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা পড়বো উদ্ভিদের কাণ্ড সম্পর্কে, আমরা একটু পড়ি। হ্যাঁ, কাণ্ড। তো উদ্ভিদের বিভিন্ন ধরনের কাণ্ড আছে, যেমন ঘাসের কথা চিন্তা করে দেখো, ঘাসের যে কাণ্ড, তার ভেতরে কি ফাঁপা না? ঘাসের কাণ্ড কি অনেক নরম, তাই না? আবার আম গাছের কাণ্ডের কথা চিন্তা করে দেখো, কাণ্ড মানে কি? আম গাছের যে মোটা যে দেহটা, ওটাকে বলা হচ্ছে কাণ্ড। আম গাছের কাণ্ড কি ঘাসের মতো? তার মানে কি দুইটা কাণ্ড আলাদা ধরনের বলা যায়, নিরেট কাণ্ড, আম গাছের কাণ্ড। তো কাণ্ড বিভিন্ন ধরনের। এক নাম্বার হচ্ছে ফাঁপা কাণ্ড, ফাঁপা কাণ্ড। ঠিক আছে, তাহলে ফাঁপা কাণ্ড কার? এই যে ঘাসের, ঘাসের কাণ্ড হচ্ছে ফাঁপা কাণ্ড। ওকে, আচ্ছা, এরপর আসো 2 নাম্বার হচ্ছে রাইজম। রাইজম, রাইজমটা আসলে কি? রাইজম মানে হচ্ছে এটা ভূনিম্নস্থ একটা কাণ্ড, ভূনিম্নস্থ একটা রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, তাহলে রাইজম কি? রাইজম হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, তাহলে এই রাইজমের উদাহরণ হচ্ছে আদা, হলুদ। দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, আহ এই আদা হলুদ এই গাছগুলা যারা দেখছো, এই গাছগুলা, এই আদা কোথায় জন্মে? অবশ্যই মাটির নিচে, তাই না? তো অনেকে মনে করতে পারো যে মাটির নিচে তো শুধু মূল থাকে, আসলে মূল না, এগুলাকে বলা হচ্ছে কাণ্ড। এই যে আদার যে অংশটা আমরা খাই, এটা আসলে কাণ্ড। ঠিক আছে, এটা মূল না। এরপর আসো 3 নাম্বার হচ্ছে টিউবার। টিউবার, ঠিক আছে, টিউবারের উদাহরণ হচ্ছে আলু। আলু, তবে এখানে একটা কথা মনে রাখো, আলু হচ্ছে আমরা নর্মাল যে আলুটা খাই সেটা হচ্ছে কাণ্ড, তবে মিষ্টি আলু নাম শুনছো না? মিষ্টি আলু, মিষ্টি আলু ওটা কিন্তু আবার কাণ্ড না। ঠিক আছে, তাহলে টিউবারের উদাহরণ আলু, কিন্তু মিষ্টি আলু কিন্তু বলা যাবে না। ওকে, এরপর আসো 4 নাম্বার হচ্ছে বাল্ব। বাল্ব, ঠিক আছে, বাল্বের উদাহরণ দেখো, বাল্বের উদাহরণ হচ্ছে দুইটা, আমি যদি বলি পেঁয়াজ, পেঁয়াজ, আর একটা হচ্ছে রসুন। হ্যাঁ, আমার কাছে পেঁয়াজ এই মুহূর্তে নাই, যদি থাকতো তোমাদেরকে দেখাই দিতাম। পেঁয়াজের কথা একটু চিন্তা করে দেখো তো, পেঁয়াজ দেখতে কেমন? আমি যদি পেঁয়াজটাকে উল্টা ভাবে ধরি, দেখতে কিছুটা এমন না? হ্যাঁ, আবার রসুনকেও দেখো, রসুনকে যদি তুমি উল্টা ভাবে ধরো, রসুনটা দেখতে কেমন? এমন না দেখতে? তাহলে দেখতে তো বাল্বের মতোই, তাই না? তাহলে বাল্বের উদাহরণ কি? বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ, রসুন। এরপর আসো 5 নাম্বার হচ্ছে রানার। রানার, রানার যে কাণ্ডটা, আচ্ছা আমি বেশি আলোচনা না যাই, আমি জাস্ট উদাহরণটা বলে দিই, এগুলো এমসিকিউতে আসবে, তোমাদের বেশি জানার যদি আগ্রহ থাকে
হ্যাঁ, যারা এইচএসসি 25 আছো এবং 26 আছো, তারা বই থেকে একটু পড়বা এই মুহূর্তে। আমি যেহেতু পড়াচ্ছি এইচএসসি 24-এর জন্য, আমি বেশি কথা না বলি। আপাতত আমাদের এই আজকে অধ্যায়টা শেষ করতে হবে, অনেক পড়া বাকি আছে। ওকে। আচ্ছা, রানারের উদাহরণ হচ্ছে থানকুনি। রানারের উদাহরণ হচ্ছে থানকুনি। তো এটা এভাবে মনে রাখতে পারো, দেখো রান থান, ঠিক আছে, রান থান, তাহলে রান থাকলে থান, থানকুনি। ওকে। তাহলে আমরা কাণ্ড সম্পর্কে পড়লাম। তোলা হলে আমাকে বলো। আমরা তাহলে পরের টপিকে যাই। তোলা হলে আমাকে বলো, আমরা পরের টপিকে যাই। ওকে, হয়েছে। ঠিক আছে, তাহলে আসো। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পুষ্প বিন্যাস। পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি। পুষ্প মঞ্জরি, ঠিক আছে। তো পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি এটা দুই ধরনের দেখা যায়। দুই ধরনের। একটা হচ্ছে রেসিমোস। রেসিমোস, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে সাইমোস। একটা হচ্ছে রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। তো এই দুটার পার্থক্য আমি ফার্স্টে বলে দিই, রেসিমোস কি আর সাইমোস কি, তাইলে হয়তো বা বুঝতে পারবা। ঠিক আছে। রেসিমোস হচ্ছে যেই পুষ্পের মঞ্জরিটা এটা অনিয়তভাবে বাড়তে থাকে। ঠিক আছে। যেই এটার রেসিমোস সম্পর্কে মনে রাখো, এটার যে পুষ্প মঞ্জরি আছে, পুষ্প মঞ্জরি মানে কি বলতো, যেই ডালে পুষ্প থাকে। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে একটা ডাল, এই ডালে চারদিকে কি আছে, পুষ্প আছে, অনেকগুলো পুষ্প আছে। তাহলে এই মঞ্জরি, যে মানে যেই ডালে অনেকগুলো পুষ্প থাকে, সেটা তো হচ্ছে পুষ্প মঞ্জরি, তাই না? তো এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেসিমস আর একটা হচ্ছে সাইমস। তো এই যে এই ডালটা যদি আস্তে আস্তে বড় হতেই থাকে, আস্তে আস্তে যদি বড় হতে থাকে, অর্থাৎ ক্রমশ বড় হতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো রেসিমস। আর যদি এটা ক্রমশ বড় না হয়, একটা নির্দিষ্ট আকার পর্যন্ত বড় হয়, সেটাকে আমরা বলবো সাইমস। ওকে। তাহলে এই রেসিমসের উদাহরণটা কি? রেসিমস হচ্ছে এটা বড় হতেই থাকে, এটা ক্রমশ বড় হতে থাকে, এই কথাটা লিখে নিতে পারো, ক্রমশ বড় হতে থাকে। আর সাইমস যেটা, এটা তাহলে কি নিশ্চয়ই ক্রমশ বড় হবে না? হ্যাঁ, যেমন আমি যদি একটা ফুলের উদাহরণ দিই, রজনীগন্ধার কথা চিন্তা করে দেখো তো। রজনীগন্ধা, রজনীগন্ধা ফুলটা কেমন? রজনীগন্ধার ফুল, এই যে এই পাশে একটা ডাল হয়েছে, হ্যাঁ, এখানে একটা ফুল হয়েছে, সেই এই ডালটা আরো বড় হচ্ছে, এই মাঝখানের ডালটা কি আস্তে আস্তে বড় হইতে থাকে, দুই ধারে ফুল ধরতে থাকে, তাই না? এই মাঝখানে যে ডালটা, এটা কি আস্তে আস্তে বড় হয় রজনীগন্ধার, আর দুই ধারে ফুলগুলো ধরতেই থাকে। কিন্তু জবা ফুলের কথা চিন্তা করে দেখো, জবা ফুলে কি একটা ডালে একটাই ফুল হয়, তাই না? ওই ডালটা কি বারবার আস্তে আস্তে বড় হতেই আছে, ফুলও ধরতেই আছে, এমন কি? নাকি একবার ফুল হয়ে যায়, অন্য একটা ডালে আরেকটা ফুল ধরে, এমনই তো, তাই না? তাহলে এই সাইমাসের উদাহরণ হচ্ছে জবা। সাইমাসের উদাহরণ হচ্ছে জবা। আর রেসিমস, রেসিমস এটার অনেকগুলো উদাহরণ আছে। রেসিমসের অনেকগুলা উদাহরণ আছে। যেমন আমি যদি রেসিমসের একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে রেসিম। ঠিক আছে। রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা। সরিষা, এই ফুলটা যদি বৃন্তযুক্ত হয়, যে ফুলটা এখানে তৈরি হচ্ছে, সেই ফুলটা যদি বৃন্তযুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলবো রেসিম। ঠিক আছে। ফুলটা যদি বৃন্তযুক্ত হয়, তাহলে সেই সেই রেসিমসটাকে আমরা কি বলবো? রেসিম। রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা। ওকে। আচ্ছা, এরপর আসো স্পাইক। স্পাইক, এই ফুলটা, রেসিম দেখো, রেসিম কি বৃন্তযুক্ত, তাহলে স্পাইক হচ্ছে বৃন্তহীন। ঠিক আছে, বৃন্তহীন। তাহলে এই স্পাইকের উদাহরণ হচ্ছে, দেখো একটা
নায়ক আছে না রজনীকান্ত, তোমরা তো চেনোই তাই না, একটা ইন্ডিয়ান নায়ক আছে না রজনীকান্ত। তো রজনীকান্ত কি করে, যে চুলের স্পাইক করে না, স্পাইক মানে তো জানোই, এই যে চুলটা কাটার মতো করে রাখে, ঠিক আছে। তাহলে এই রজনীকান্ত যেহেতু স্পাইক করে, সেখান থেকে মনে রাখতে পারো স্পাইকের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা, রজনীগন্ধা। ওকে, আচ্ছা, এরপর আসো স্পাইকলেট। স্পাইকলেট, দেখো নামের শেষে কি যুক্ত হয়েছে, লেট। কোন নামের শেষে লেট যুক্ত হওয়া মানে ছোট কোনো কিছুকে বোঝায়, ঠিক আছে। যেমন পুস্তক, পুস্তক, পুস্তকের চেয়ে ছোট কোনো জিনিসকে আমরা বলি কি, হ্যাঁ পুস্তক মানে তো বই, তাহলে ছোট বইকে আমরা কি বলি, পুস্তিকা, ঠিক আছে। তো এই পুস্তিকা, এই যে কা যুক্ত হলে কি ছোট হয়ে যায় না, তো বায়োলজিতে যদি নামের শেষে লেট যুক্ত হয় তাহলে ছোট হয়ে যায়, ঠিক আছে। তাহলে স্পাইকের যে ছোট যেই ফুলটা, সেটাকে আমরা কি বলবো, স্পাইকলেট। ওকে, তাহলে স্পাইকলেটের উদাহরণ, এটা একদম ঠাডা মুখস্থ করে ফেলবা। স্পাইকলেটের উদাহরণ হচ্ছে ধান, গম, ঠিক আছে, এই ধানটা মেনলি মনে রাখবা। ওকে, তাহলে এইগুলো হচ্ছে রেসিমসের উদাহরণ। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এ হচ্ছে পুষ্প মঞ্জরি, এ হচ্ছে পুষ্প মঞ্জরি। আচ্ছা, ইরফান কি বলছো, ইরফান বলছো যে কৃষ্ণচূড়া রেসিমস হবে। আচ্ছা, কৃষ্ণচূড়ার ফুলের যে ডালটা, সেটা কি বাড়তে থাকে, আমি সঠিক জানি না তো। যদি বাড়তে থাকে তাহলে সেটা হচ্ছে রেসিমস, আর যদি না বেড়ে, যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো সাইমোস। বুঝতে পারছো? ওকে, তোমাদের কোনো প্রশ্ন আছে এটা সম্পর্কে, এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো, ঠিক আছে। আমরা আসো এর পরের অংশে যাই। আমরা কিছু স্পেশাল ওয়ার্ড শিখব, স্পেশাল ওয়ার্ড আমরা একটু শিখব, ঠিক আছে। প্রথম ওয়ার্ড হচ্ছে, প্রথম না, একসাথে তিনটা ওয়ার্ড শিখবো আমরা। সেপাল, পেটাল, টেপাল। দেখো তো কত সুন্দর না ওয়ার্ডগুলা, সেপাল, পেটাল, টেপাল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সেপাল, পেটাল, টেপাল, এই নামগুলো শুনছো? সেপাল কথাটার অর্থ কি? আচ্ছা, সেপাল না বলে আমি বলি পেটাল। পেটাল মানে কি, দেখো একটা ফুলের বিভিন্ন অংশ থাকে, যেমন কি থাকে, পাপড়ি থাকে, উপবৃতি থাকে। একটা ফুলের কি কি থাকে, উপবৃতি থাকে, বৃতি থাকে, বৃতি, বৃতি থাকে, দল থাকে, তাই না। দল মানে কি, দলকে আমরা বলতে পারি পাপড়ি, পাপড়ি, ঠিক আছে। তো এখানে পেটাল বলতে, পথে পেটাল, এই পেটাল বলতে পথে পাপড়ি বোঝানো হয়, ঠিক আছে, পাপড়ি। ওকে, পেটাল মানে কি, পেটাল মানে হচ্ছে পাপড়ি। তো একটা ফুলে কি, একটা ফুলে কি একটা পাপড়ি থাকে নাকি অসংখ্য পাপড়ি থাকে? নিশ্চয় অনেকগুলা পাপড়ি থাকে। হ্যাঁ, তাহলে পাপড়ির আর একটা নাম হচ্ছে দল। তাহলে এই এখানে কয়টা পাপড়ি আছে, পাঁচটা পাপড়ি। এই পাঁচটা পাপড়িকে একত্রে বলা হয় দলমণ্ডল, ঠিক আছে। অর্থাৎ সবগুলা পাপড়িকে একসাথে বলা হয় দলমণ্ডল। তাহলে আমি যদি বলি শুধুমাত্র একটা পাপড়ি, তাহলে এটা কি দলমণ্ডলের একটা মাত্র অংশ না? তাহলে পেটাল কথাটার অর্থ এটাই, এই যে অনেকগুলা পাপড়ির মধ্যে একটা মাত্র পাপড়ি, অর্থাৎ দলমণ্ডলের অংশ, দলমণ্ডলের অংশ, ঠিক আছে। সেপাল কথাটার অর্থ হচ্ছে ফুলের আরেকটা উপাদান কি, বৃতি। তাহলে বৃতির অংশ, বৃতির অংশ হচ্ছে সেপাল। আর টেপালটা কি, মনে রাখো, টেপাল হচ্ছে পুষ্পপুটের অংশ, পুষ্পপুটের অংশ,
ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে পুষ্পপুট মানে কি? ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখো যে পুষ্পপুট এই কথাটার অর্থ কি। দেখো, একটা ফুলের কি কি থাকে, প্রধান দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে বৃতি আর একটা হচ্ছে দল। কিন্তু এই বৃতি আর দল, এই দুইটা জিনিস যদি আহ কোনো ফুলে বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো পুষ্পপুট। অর্থাৎ যে ফুলে বৃতি আর দল আলাদাভাবে পৃথক করা যায় না, সেটাকে বলা হয় পুষ্পপুট। ঠিক আছে, তাহলে যদি বৃতি ও দলকে আলাদাভাবে আলাদাভাবে পৃথক করা না যায়, তাহলে সেটাকে আমরা বলবো পুষ্পপুট। আমি যদি উদাহরণ দিতে চাই, একটু খেয়াল করে দেখো, তোমরা জবা ফুল তো দেখছো তাই না? জবা ফুলের পাপড়ি কোনটা, এটা একটা ছোট বাচ্চাকে বললেও বলে দিবে জবা ফুলের পাপড়ি কোনটা। ঠিক আছে, জবা ফুলের বীতি কোনটা, এটাও তো তোমরা চেনো তাই না? কিন্তু আমি যদি প্রশ্ন করি যে ধান গাছের তো ফুল হয়, তাহলে ধানের ফুলের পাপড়ি দেখছো তোমরা? হ্যাঁ, না দেখারই কথা। কারণ কি? কারণ এটার বীতি, এই ধান গাছের যে বীতি আর দল, এই দুটাকে আলাদাভাবে চেনা যায় না যে কোনটা পাপড়ি কোনটা দল। যদি না চেনা যায় তখন সেটাকে আমরা বলবো পুষ্পপুট। ক্লিয়ার বিষয়টা? টেপাল সেপাল কই থেকে আসলো? আরে সেপাল মানে হচ্ছে বৃতির অংশ, আর টেপাল এটা হচ্ছে পুষ্পপুটের অংশ, আর পেটাল এটা হচ্ছে দলের অংশ, দলমণ্ডলের অংশ। বুঝছো? এ হচ্ছে সেপাল, পেটাল, টেপাল। ক্লিয়ার বিষয়টা? ওকে, বুঝতে পারছো কিনা আমাকে বলো। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার, ধন্যবাদ। ঠিক আছে, এবার আসো আমরা আরেকটু জটিল একটা বিষয় করব, এইটা একটু ভালো করে বুঝবা, হ্যাঁ? এইবার একটু ভালো করে বুঝবা। সেটা হচ্ছে, একটা হচ্ছে অধিগর্ভ, একটা হচ্ছে অধগর্ভ, আরেকটা হচ্ছে অর্ধ অধিগর্ভ। ঠিক আছে, এই তিনটা বিষয় একটু খেয়াল করো। দেখো, আমি যদি তোমাদের প্রশ্ন করি যে অধিগর্ভ এই কথাটার অর্থ কি, তো তোমরা স্বাভাবিকভাবে উত্তর দিবা এখানে গর্ভ বলতে তো গর্ভাশয়, এটা তো বোঝাই যাচ্ছে তাই না? গর্ভ মানে হচ্ছে গর্ভাশয়কে বোঝানো হচ্ছে, গর্ভাশয়। এখন অধিগর্ভ মানে কি? অধি মানে ওপরে, আর অধ মানে কি? নিচে। আমরা এই অর্ধ অধিগর্ভ এটা বাদ দিই, ওটা সাইডে রাখি, আমরা এই দুটার ক্ষেত্রে একটু তুলনা করে দেখি। অধি মানে হচ্ছে ওপরে, আর অধ মান হচ্ছে নিচে। তো তোমরা সিম্পল ভাবে স্বাভাবিক ভাবে বলবা যে ভাইয়া অধি মানে যেহেতু ওপরে, তাহলে অধিগর্ভ মানে কি গর্ভাশয় ওপরে, বা এই টাইপের কিছু একটা বলবা। আর অধগর্ভ মানে কি, যে গর্ভাশয়টা নিচে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে অধিগর্ভ, এটার আরেকটা নাম হচ্ছে গর্ভপাদ। গর্ভপাদ। ওকে, এই যে অধগর্ভ, এটার আরেকটা নাম হচ্ছে গর্ভশীর্ষ। গর্ভ শীর্ষ, আর এটার নাম হচ্ছে গর্ভকটি। গর্ভকটি। ঠিক আছে, আমরা এটা বাদ রাখি, এই দুটা খেয়াল করে দেখো। একটু আগে তোমরা দেখলা যে গর্ভ মানে গর্ভাশয়, আর অধিমান হচ্ছে ওপরে। কিন্তু একটু পরে আবার দেখতেছো যে এখানে গর্ভ মানে তো গর্ভাশয়, গর্ভপাদ, পাদ মানে কি? পা, পা নিচে, তাই না? তাহলে উপরের অর্থটা দ্বারা বোঝানো হচ্ছে যে গর্ভাশয়টা উপরে, আর নিচের অর্থটা দেখে মনে হচ্ছে, নিচের শব্দটা দেখে মনে হচ্ছে যে গর্ভাশয়টা নিচে। তাহলে আসলে কোনটা সঠিক? হ্যাঁ, বা তোমরা কি জানো আসলে এটার মানে কি? অধিগর্ভ মানে কি, বা গর্ভপাত মানে কি? ঠিক আছে, আর এটাও খেয়াল করে দেখো ঠিক তেমনি
অধগর্ভ মানে বোঝাচ্ছে কি, মনে হচ্ছে গর্ভাশয়টা নিচে, তাই না? আর গর্ভশীর্ষ ঠিক তার পরের শব্দেই গর্ভশীর্ষ, এই শব্দটা মনে হচ্ছে যে শীর্ষে আছে, ওপরে আছে। আচ্ছা, সম্পর্ক বদলে গেল একটি পলকে, অধি অর্ধ হ্যাঁ, কথা সত্য বলছো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এমনিতে জানো কি না তাই বলো তো? এটা কি জানো? এটা কিন্তু জানা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা যখন হচ্ছে ওই যে পুষ্প সংকেত করতে যাবা, তখন এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এটা জানো কি না এটা বলো, না জানলেও বলো, তাহলে আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, জানো না, ঠিক আছে, আমি একটা জাস্ট ওয়ার্ড মনে রাখবা। ঠিক আছে, এই সবগুলো ওয়ার্ড মনে রাখতে গেলে ভুলে যাবা, একটা জাস্ট ওয়ার্ড মনে রাখবা, সেটা হচ্ছে যে গর্ভপাতটা আমি বলি, গর্ভপাত। হ্যাঁ, তো গর্ভপাত, পাদ মানে কি নিচের দিকে, ঠিক আছে, আর গর্ভ মানে কি গর্ভাশয়। তো একটা ওয়ার্ড মনে রাখো, গর্ভপাত মানে হচ্ছে গর্ভাশয়ের নিচে। ঠিক আছে, গর্ভপাত মানে কি, গর্ভপাত মানে মনে রাখো গর্ভা গর্ভাশয়ের নিচে। ফুলের কয়টা স্তবক তোমরা জানো? ফুলের কয়টা স্তবক? ফুলের, হ্যাঁ, পাঁচটা মাত্র স্তবক। ফুলের কয়টা স্তবক? ফুলের হচ্ছে পাঁচটা স্তবক। এর মধ্যে গর্ভাশয় যদি বাদ দিই, গর্ভাশয় বাদ দিলে ফুলের কয়টা স্তবক? চারটা স্তবক থাকে। ঠিক আছে, তাহলে গর্ভাশয়ের নিচে মানে কি? গর্ভাশয়ের নিচে মানে হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়। ফুলের অন্য চারটা স্তবক যদি গর্ভাশয়ের নিচের দিকে থাকে, হ্যাঁ, গর্ভাশয়ের কোন দিকে আছে? নিচের দিকে আছে, তাহলে সেটাকে আমরা বলবো গর্ভপাত। ঠিক আছে, তাহলে অধিগর্ভ বলতে কি বোঝাচ্ছে? অধিগর্ভ মানে হচ্ছে ওপরে গর্ভাশয়, ওপরে গর্ভাশয়, গর্ভাশয়, ঠিক আছে, ওপরে গর্ভাশয়। তার মানে কি, এই যে দেখো গর্ভাশয়টা তো উপরে আছে, নিচে তো সব অন্য অন্য যে চারটি স্তবক আছে, অন্য যে চারটি স্তবক আছে সেগুলো তো নিচে আছে, তাহলে গর্ভাশয়টা কোথায় আছে? উপরের দিকে আছে। তাহলে অধিগর্ভ মানে হচ্ছে উপরে গর্ভাশয়, আর গর্ভপাত মানে কি গর্ভাশয়ের নিচে, দুইটা কথা কিন্তু সেম। ঠিক আছে, আর অধগর্ভ তাহলে মানে কি? মানে হচ্ছে নিচে গর্ভাশয়, অধ মানে নিচে, আর গর্ভশীর্ষ মানে কি গর্ভাশয়ের, গর্ভাশয়ের উপরে বা গর্ভাশয়ের শীর্ষে। ঠিক আছে, তার মানে কি এই ক্ষেত্রে কি হবে, এই যে এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের উপরে ফুলের অন্য চারটে স্তবক থাকবে। ঠিক আছে, আর গর্ভাশয়, এটা যদি গর্ভাশয় হয়, গর্ভাশয়ের মাঝ বরাবর যদি অন্যান্য স্তবক গুলা থাকে, তখন তাকে আমরা কি বলবো? অর্ধ অধি গর্ভ। ঠিক আছে, গর্ভাশয়ের মাঝ বরাবর যদি অন্য ফুলের অন্যান্য অন্য চারটি স্তবক থাকে, সেটাকে বলা হচ্ছে অর্ধ অধি গর্ভ। ঠিক আছে, তাহলে একটা ছন্দের মাধ্যমে কোন কোন উদ্ভিদ উদাহরণগুলো মনে রাখতে পারো, এটা এভাবে মনে রাখতে পারো। কটি শিম গোলাপ, কটি শিম গোলাপ শীর্ষে পেকু। একটা ওয়ার্ড মনে রাখো, কটি শিম গোলাপ শীর্ষে পেকু, শেষ। একটা ওয়ার্ড মনে রাখো, কটি শিম গোলাপ শীর্ষে পেকু। ঠিক আছে, তাহলে এখানে গর্ভ কটি, কটির উদাহরণ হচ্ছে শিম আর গোলাপ, আর শীর্ষ, গর্ভ শীর্ষের উদাহরণ হচ্ছে পেতে পেয়ারা, পেতে পেয়ারা কুতে কুমড়া, পেতে পেয়ারা কতে কুমড়া। ঠিক আছে, এবং বাকি যেগুলো আছে সব হচ্ছে, বাকি যেগুলো সেগুলো হচ্ছে গর্ভপাতের উদাহরণ। যেমন বাকি বলতে আমি বোঝাচ্ছি, জবার কথা যদি আমি বলি, জবা, ধান, এগুলো হচ্ছে গর্ভপাতের উদাহরণ। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার হইলে বলো, বুঝছো কি বুঝো নাই? সম্পর্ক বদলে গেছে? বদলায়নি কিন্তু, সম্পর্কটা সেমই আছে, বুঝছো, নামগুলা বদলে গেছে। ওকে, ক্লিয়ার হইলে বলো, তাহলে আমরা পরের টপিকে যাব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আর কে কে ক্লাস করতেছো? আরো তো 3-4 জন করতেছো দেখতেছি। ঠিক আছে, তোমরা বোঝো, বোঝো না?
ওকে, আচ্ছা কয় মিনিট ক্লাস হয়েছে? আধা ঘন্টা না? ঠিক আছে, আসো এবার আমরা আরো আরো বেশি গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। ঠিক আছে, এইখানে আমি করতেছি। হ্যাঁ ঠিক আছে, করো। ঠিক আছে, আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয়ে এখন যাচ্ছি। ওকে, এই টপিকগুলা এখন গুরুত্ব সহকারে দেখো। এখন যে টপিকগুলো পড়াবো সেগুলো গুরুত্ব সহকারে দেখো। আচ্ছা, এবার আসো পুষ্প পত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন। পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন। ঠিক আছে, ওকে। পুষ্প মানে কি? পুষ্প মানে তো ফুল। পত্র মানে হচ্ছে পাতা। তাহলে বলো তো, একটু চিন্তা করে, ফুলের পাতা বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? পুষ্প মানে ফুল, পত্র মানে পাতা, তাহলে পুষ্পের পাতা। পুষ্পের পাতা বলতে কি বোঝানো হচ্ছে? পুষ্পের পাতা বলতে, পাতা মানে তো আমরা গাছের একটা পাতাকে বুঝি, তাই না? তাহলে ফুলের আবার পাতা কি? ফুলের পাতা আমরা ধরতে পারি, ফুলের পাপড়িকে ধরতে পারি। ফুলের মধ্যে আর কি আছে? উপবৃতি আছে, সেটাকে আমরা ফুলের পাতা বলতে পারি। বৃতি আছে, বৃতিটাকে আমরা ফুলের পাতা ধরতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ফুলের পাতা। ফুলের উপবৃতি, বৃতি, আর একটা কি? পাপড়ি বা দল। এই তিনটাকে আমরা বলতে পারি ফুলের পাতা। তো এই ফুলের যে পাতাগুলা, তাদের যে বিন্যাস, সেটাকে আমরা বলবো পুষ্পপত্র বিন্যাস। ঠিক আছে, সেটা আমরা পড়ব। তো এই পুষ্পপত্র বিন্যাস, এটা 6 ধরনের দেখা যায়। এটা এভাবে মনে রাখতে পারো। ও ভাই, এভাবে মনে রাখতে পারো। ও ভাই, টুই, কুইভে। ঠিক আছে, তুমি তোমার ভাইকে বলতেছো ও ভাই তুই কুইভে, এভাবে বলতেছো। ঠিক আছে, তাহলে এই 6 ধরনের অ্যাক্টিভেশন দেখা যায়। 6 নাকি 7? 2 4 6, 6 ধরনের। ঠিক আছে, তাহলে ওতে মনে রাখো, ওতে হচ্ছে ওপেন। ও ওতে ওপেন, ওপেন মানে কি? মুক্ত। ভাইতে মনে রাখো ভালভেট বা প্রান্ত স্পর্শী। প্রান্ত স্পর্শী। টুতে টুইস্টেড, টুইস্টেড বা পাকানো। টুইস্টেড বা পাকানো। ইতে ইমব্রিকেট, ইমব্রিকেট। কুতে কুইনকানশিয়াল, কুইন কানশিয়াল। আরেকটা হচ্ছে ভেক্সিলারি, ভেক্সিলারি। ঠিক আছে, ভেক্সিলারি বা ধ্বজক। ওকে, তাহলে এই 6 ধরনের পুষ্পপত্র বিন্যাস দেখা যায়। মনে রাখতে পারো এইভাবে, ও ভাই তুই কুইভে। ঠিক আছে, তাহলে ওপেন, ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল অ্যান্ড ভেক্সিলারি। তো এই 6টার মধ্যে প্রথম তিনটায় দেখা যায় জবাতে। ঠিক আছে, অর্থাৎ ও ভাই টু, এই প্রথম তিনটাই দেখা যায় কোন ফুলের মধ্যে? জবার, জবা ফুলের মধ্যে দেখা যায়। ঠিক আছে, তাহলে মনে রাখো, জবার উপবৃত্তি, উপবৃত্তি, উপবৃত্তিতে কি দেখা যায়? ওপেন। ওপেন কি এটা আমি পরে আলোচনা করতেছি, তোমরা জাস্ট আগে উদাহরণগুলো মনে রাখো। আমি পরে বলতেছি এগুলোর মানে কি। ঠিক আছে, আপাতত জাস্ট উদাহরণগুলো মনে রাখো। তাহলে জবার উপবৃত্তিতে কি দেখা যায়? ওপেন। জবার বৃতি, বৃতিতে দেখা যায় ভালভেট। এবং জবার দল বা পাপড়ি, পাপড়িতে কি দেখা যায়? টুইস্টেড। আমার কাছে যদি একটা জবা ফুল থাকতো, আমি তোমাদেরকে খুব সুন্দর করে এটা বুঝাই দিতে পারতাম। ভাইয়া এত সুন্দর করে কেমনে বললেন? কেন, তোমার ভাইয়া সুন্দর করে বলতে পারে না নাকি?
ইমরান সাদাত বলো। ঠিক আছে, তাহলে মনে রাখো জবার উপবৃত্তি বৃত্তি দল শেষ। ও ভাই টু জবার উপবৃত্তি বৃত্তি দল। ওকে, এরপরে আসো আরো কিছু উদাহরণ আছে। এভাবে মনে রাখতে পারো গন্ধমুক্ত। হ্যাঁ, আমাদের এই যে তোমার যে পরিবেশে থাকো তোমরা বা আমরা যে পরিবেশে আছি, এই পরিবেশে কোনো গন্ধ আছে, কোনো হইচই আছে? হইচই নাই, কিন্তু গন্ধ নাই। ঠিক আছে, তাহলে পরিবেশটা কেমন? গন্ধমুক্ত। গন্ধ মুক্ত। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি, এই যে ওপেন, ওপেন মানে তো মুক্ত। হ্যাঁ, তাহলে গন্ধমুক্তের এই গন্ধ থেকে মনে রাখো গন্ধরাজ। গন্ধরাজ অর্থাৎ গন্ধরাজেও কি ধরনের অ্যাক্টিভেশন দেখা যায়? ওপেন বা মুক্ত। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো এই যে ভাতে ভালভেট। মনে রাখো ভাতে ভালো আকে বাবলা। ভালো আকে বাবলা। ঠিক আছে, তাহলে ভালো, এই ভাতে মনে রাখো ভালভেট, আকেতে আকন্দ, আকেতে আকন্দ, এবং বাবলা মানে তো বাবলায়। ঠিক আছে, তাহলে ভালভেট কোথায় কোথায় দেখা যায়? আকন্দতে দেখা যায়, বাবলার ফুলে দেখা যায়, আর জবার বৃতিতে দেখা যায়। এটা তো আমরা আগেই পড়ছি, তাই না? এরপর আসো টুইস্টেড। টুইস্টেড কোথায় দেখা যায়? জবার পাপড়িতে দেখা যায়, বা জবাতে দেখা যায় মেন কথা। ওকে, এরপর আসো ইমব্রিকেট। ইমব্রিকেট এটা তোমরা এভাবে পড়তে পারো, এভাবে তোমরা পড়তে পারো ইক্রিবাকা। ঠিক আছে, এভাবে বলতে পারো ইক্রিবাকা। হ্যাঁ, একসাথে পড়বা ইক্রিবাকা ইক্রিবাকা ইক্রিবাকা। ঠিক আছে, এইভাবে পড়তে থাকবা, দেখবা যে তোমাদের মাথায় একবার সেট হয়ে গেলে এটা আর কখনোই ভুল হবে না। ঠিক আছে, এটা তুমি যদি পরীক্ষার মধ্যে ভুলেও যাও, ঠিক আছে, এই ওয়ার্ডটা জাস্ট মনে রাখবা, এই যে হর্ষইতে কি, হর্ষইতে ইন্ডিকেট। ঠিক আছে, পরীক্ষার মধ্যে অটোমেটিক মনে পড়বে যখন তুমি বারবার বারবার এটা মাথাকে সেট করে দিবা। ঠিক আছে, তোমার পরীক্ষার হলে অটোমেটিক মনে পড়তে বাধ্য। হ্যাঁ, এই যে হর্ষই মনে পড়লে মনে পড়ে যাবে ইক্রিবাকা। ঠিক আছে, তাহলে ইতে ইমব্রিকেট, কৃতে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, বাতে বাদর লাঠি, বাদর লাঠি, আর কাতে কালকা সুন্দা, কালকা সুন্দা। ঠিক আছে, এ হচ্ছে ইক্রিবাকা। এরপর আসো কুতে। কুতে মনে রাখো পুষ্পে। হ্যাঁ, এভাবে পড়ে নিবা পুষ্পে পুষ্পে পুষ্পে, ইক্রিবাকা ইক্রিবাকা, পুষ্পে পুষ্পে। ঠিক আছে, তাহলে কুতে কুইন কান শিয়াল, এটা তো আমরা দেখছি। কুতে কি কুইন কান শিয়াল। শতে সরিষা, সরিষা, পতে পেয়ারা, পতে পেয়ারা। ঠিক আছে, এবং লাস্ট ওয়ান, এই যে ভতে কি ভেক্সিলারি, মনে রাখো ভেমসি। প্রথম অক্ষরগুলা দ্বারা মনে রাখবা। ঠিক আছে, প্রথম অক্ষর, যখন কোনো কিছু মনে রাখতে অসুবিধা হবে, প্রথম অক্ষরগুলা দ্বারা একটা ছন্দ বানায় ফেলবা। দেখবা যে একটা সুন্দর সুন্দর একটা ওয়ার্ড হয়ে গেছে। এটা 50 বার 100 বার পড়বা, মাথায় সেট হয়ে যাবে। ওকে, তাহলে ভেতে মনে রাখো ভেক্সিলারি, মতে মটরশুটি, মটরশুটি, আর শতে শিম। ঠিক আছে, মটরশুটি শিম। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, এতটুকু তোমরা বুঝছো কিনা আমাকে বলো। আমি এরপরে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় পড়াবো। এখানে এটা এখনো শেষ হয় নাই। ওকে, এটা এখনো শেষ হয় নাই। আমি আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় পড়াবো। তোমরা আমাকে আপাতত বলো যে বুঝছো কিনা। আচ্ছা, এই জবার অংশগুলা বলতেছো। দেখো, জবার ফুলের তিনটা অংশ, একটা হচ্ছে উপবৃতি, একটা হচ্ছে বৃতি, আর একটা হচ্ছে দল। তোমরা কি এই তিনটা জিনিস চেনো? উপবৃতি কোনটা, বৃতি কোনটা, দল কোনটা? এই তিনটা বিষয় তো চেনার কথা তোমাদের। ঠিক আছে, আমার কাছে যেহেতু ফুল নাই, ফুল দিয়ে প্রয়োজন হলে কালকে একটা ভিডিও বানাইতে আমাদেরকে দিবনি। ঠিক আছে,
ফুল দিয়ে যদি সম্ভব হলে একটা ভিডিও বানাই দিবনি ফুল দিয়ে। হ্যাঁ, তাইলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কালকে তাহলে আমাকে একটু মনে করাই দিও যে ফুল দিয়ে একটা ভিডিও বানাইতে হবে। ঠিক আছে। তো জবার উপবৃত্তি, উপবৃত্তিতে দেখা যায় ওপেন। জবার বৃতি যেটা, বৃতিতে যে আইস্টিভেশন দেখা যায় সেটা হচ্ছে ভালভেট, এবং জবার যে পাপড়ি, পাপড়িতে এই টুইস্টেড দেখা যায়। ঠিক আছে, এই কথাটা মনে রাখো। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই বলো। হ্যাঁ চেনো, তাহলে তো ভালোই। কালকে কেউ একজন একটু মনে করাই দিবা, ঠিক আছে, যে এই তিনটা জিনিস জবার উপবৃত্তি বৃত্তির দল, এখানে যে ওপেন দেখা যায়, এটাতে যে ভালভেট দেখা যায়, এটাতে যে টুইস্টেড দেখা যায়, এই তিনটা জিনিস আমি সরাসরি বুঝাই দিব। ওকে। আচ্ছা, তাহলে এইবার আসো। আমি ধরে নিলাম যে তোমাদের উদাহরণগুলো মুখস্থ হয়ে গেছে। এইবার আসো তোমাদেরকে আর একটু ডিটেলস পড়াই। সেটা হচ্ছে মনে রাখো, এই যে ওপেন, ওপেন গুলা সম্পর্কে মনে রাখো, দূরে দূরে। ওপেন মানে হচ্ছে দূরে দূরে। ভালভেট মানে হচ্ছে কাছে কাছে, কাছে কাছে। ঠিক আছে। টুইস্টেড মানে হচ্ছে এক এক, এক দুই, দুই দুই। ঠিক আছে, এবং ধজক সম্পর্কে এটা মনে রাখার প্রয়োজন নাই। হ্যাঁ, জাস্ট মনে রাখো দূরে দূরে, কাছে কাছে, এক এক, এক দুই, দুই দুই। এগুলো দ্বারা আমি কি বুঝাচ্ছি, আসো আমরা চিত্র আঁকাইতে আঁকাইতে এটা ব্যাখ্যা করি। ঠিক আছে। তো জবার যে উপবৃত্তি, এটা কেমন বলতো, ওপেন বা মুক্ত। ঠিক আছে। তো দেখো, একটা ফুলের কথা চিন্তা করে দেখো, ধরে নাও যে একটা ফুলের পাপড়ি হচ্ছে 5টা। ফুলের, এই ফুলের পাপড়ি কয়টা? 5টা। দেখো তো, একটা ফুলের সাথে আরেকটা ফুল যুক্ত অবস্থায় আছে না? একটা ফুলের সাথে আরেকটা ফুল কি, এই যে এই পাপড়ির সাথে এই পাপড়িটা কি যুক্ত অবস্থায় আছে? কিন্তু বিষয়টা যদি এমন হয়, বিষয়টা যদি এমন হয় যে এই পাপড়িটা, এই পাপড়িটার সাথে এই পাপড়িটার কোনো সংযোগ নাই, এই পাপড়িটার সাথে এই পাপড়িটার কোনো গায়ে লেগে আছে? লেগে নাই। যদি না লেগে থাকে তাহলে কি সেটা দূরে দূরে আছে, তাই না? তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাই তো ওপেন, তাই না? তাহলে চিত্রটা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমি সেইভাবে একটু আঁকানোর চেষ্টা করি, যদিও এটা কম্পাস ছাড়া, ওই যে বৃত্ত না আঁকায়ে হাতে শুধুমাত্র আহ হাতে আঁকানো একটু কষ্টকর। ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা, আমার খুব একটা ভালো হয় না এই চিত্রটা। ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করে নিবো বাসায়। ওকে। ধরে নাও আমি জবার উপবৃত্তি আগাচ্ছি, উপবৃত্তি জবার কয়টা? 5টা। ঠিক আছে, তোমাদের কাছে যদি বই থাকে চিত্রটা একটু দেখো, বইয়ে সুন্দর করে চিত্রটা আঁকানো আছে। ঠিক আছে। ওকে, এই চিত্রটা একটু খেয়াল করে দেখো। ধরে নাও এটা হচ্ছে জবার 5টা উপবৃত্তি। একটু খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে একটু উপবৃত্তি, এটা একটু উপবৃত্তি, এই দুটার মাঝখানে একটু ফাঁকা আছে না? দুইটা কি লেগে আছে একদম? লেগে নাই কিন্তু। এটার সাথে এটা কি লেগে আছে? লেগে নাই। তার মানে কি একটা ফাঁকা আছে, তার মানে কি এটা দূরে দূরে অবস্থান করতেছে, অর্থাৎ এটা মুক্ত। এটা স্পর্শ করে নাই, তার মানে কি এটা হচ্ছে মুক্ত। বুঝছো? এরপরে আসো, ভালভেট মানে কি, প্রান্তটা স্পর্শ করে থাকবে, অর্থাৎ কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকবে। তাহলে এই চিত্রটাই যদি এমন হতো, এই চিত্রটায় যদি এমন হতো, সরি,
দেখো তো এখানে পাঁচটা যে পাপড়ি, যদিও চিত্রটা খুবই খারাপ হয়েছে ভাই, হ্যাঁ মাইন্ড করো না, তোমরা নিজেরা একটু ভালো করে আঁকায়ও, ঠিক আছে? আমি খারাপ করে আঁকাইতেছি, আমার তো আর পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? পরীক্ষা তোমার দিতে হবে তো, একটু ভালো করে আঁকাবা, ঠিক আছে? তো দেখো তো এখানে প্রান্তগুলো কি স্পর্শ করে আছে না, কাছাকাছি আছে প্রান্তগুলা, তাহলে এটাকে আমরা বলতে পারি ভালভেট বা প্রান্ত স্পর্শী। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো পাকানো। পাকানো মানে কি? পাকানো মানে হচ্ছে এক এক, আমি বলছি, ঠিক আছে? অর্থাৎ একটা পাপড়ির উপর আরেকটা পাপড়ি উঠে যাবে, হ্যাঁ, প্রথম পাপড়িটার উপর আরেকটা পাপড়ি উঠে যাবে, এভাবে যে বিন্যাসটা দেখা যায় সেটাকে আমরা বলবো টুইস্টেড বা পাকানো। তাহলে আমি যদি একটা পাপড়ি আঁকাই, এই যে এটা হচ্ছে একটা পাপড়ি, পরের পাপড়িটা এটার ঠিক উপরে উঠে যাবে, দেখছো? এটার উপরে উঠে গেছে। এর পরের যে পাপড়িটা সেটা আবার এই পাশেরটার উপরে উঠে যাবে, ঠিক আছে? এই যে দেখো, এই পাপড়িটা, এর পরের যে পাপড়িটা সেটা আবার এটার উপরে উঠে যাবে, দেখছো? ওকে, তাহলে দেখো তো একটা পাপড়ি মনে হচ্ছে না যে আরেকটা পাপড়ির উপরে উঠে গেছে? হ্যাঁ, একটা পাপড়ি মনে হচ্ছে কি একটা পাপড়ি আরেকটা পাপড়ির উপরে উঠে গেছে, তাহলে এটাই তো পাকানো, বা এটাকে আমরা বলতেছি এক এক, অর্থাৎ একটা পাপড়ি একটা অংশ ভেতরের দিকে আছে, আরেকটা অংশ বাইরের দিকে আছে, ঠিক আছে? এক এক মানে কি? এক এক মানে হচ্ছে এই যে একটা, এই পাপড়িটার কথা চিন্তা করে দেখো, এই পাপড়িটার এই প্রান্তটা কি বাইরের দিকে আছে, আর এই প্রান্তটা কি ভেতরের দিকে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে এক এক। এরপর আসো এক দুই। এক দুই মানে কি? একটা পাপড়ির দুই প্রান্তই বাইরে, ঠিক আছে? এক দুই মানে কি? একটা পাপড়ির দুই প্রান্তই বাইরে থাকবে, আরেকটা পাপড়ির দুই প্রান্তই ভেতরে থাকবে, ঠিক আছে? কথাটা একটু ভালো করে খেয়াল করো, একটা পাপড়ির দুই প্রান্তই ভেতরের দিকে থাকবে, আরেকটা পাপড়ির দুই প্রান্তই বাইরের দিকে থাকবে, ঠিক আছে? তাহলে আমি চিত্রটা যদি আঁকাই, একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি চিত্রটা আঁকাই, এই যে ধরে নাও এই যে এটা হচ্ছে একটা পাপড়ি, হ্যাঁ, এটা হচ্ছে একটা পাপড়ি, পাশে আরো একটা পাপড়ি আমি আঁকাইলাম, ওকে? তার পাশে আরো একটা পাপড়ি আঁকাইলাম, এটা হচ্ছে আরো একটা পাপড়ি, এবং এটা হচ্ছে আরো একটা পাপড়ি। দেখো পাপড়ির বৈশিষ্ট্যটা একটু খেয়াল করে দেখো, এখানে আমি কি বলছি? এক দুই। এক দুই মানে কি? এই যে এই পাপড়িটার কথা চিন্তা করে দেখো, এই একটা পাপড়ির দুইটা প্রান্তই কি বাইরের দিকে আছে না? এই প্রান্তটাও ওপরে আছে, এই প্রান্তটাও ওপরে আছে, এবং আরো একটা পাপড়ি, এই পাপড়িটার কথা চিন্তা করে দেখো, এই পাপড়িটার দুইটা প্রান্ত, অর্থাৎ এই প্রান্তটাও একটু ভেতরের দিকে আছে, এই প্রান্তটাও ভেতরের দিকে আছে, তাহলে এই ধরনের গঠনটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ইমব্রিকেট। এই গঠনটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে ইমব্রিকেট, ওকে? এবং লাস্ট ওয়ান কুইনকানশিয়াল। কুইনকানশিয়ালের এখানে দেখো দুইটা পাপড়ি ভেতরের দিকে থাকবে, দুইটা পাপড়ি বাইরের দিকে থাকবে, ঠিক আছে? এই এটার ক্ষেত্রে কি হবে? দুইটা পাপড়ি বাইরের দিকে থাকবে, এবং মানে দুই দুই দ্বারা বোঝাচ্ছি আমি, দুইটা পাপড়ির দুই প্রান্তই বাইরে, দুইটা পাপড়ির দুই প্রান্তই ভেতরে। চিত্রটা আঁকাইলে ভালো করে বুঝতে পারবা। দেখো এই যে এটা হচ্ছে একটা পাপড়ি, এই পাপড়িটার আমি দুই প্রান্তই বাইরে দিই, ঠিক আছে? তাহলে এর পাশের পাপড়িটা কি হবে? দুই প্রান্তই ভেতরে হবে, ঠিক আছে? এর পাশের যে পাপড়িটা, এটার দুই প্রান্তই ভেতরে হবে, ঠিক আছে? তাহলে এখানে আরো একটা পাপড়ি আমি আঁকাইলাম, যেই পাপড়িটার দুই প্রান্তই বাইরে হবে, এবং এখানে আরো একটা পাপড়ি আমি আঁকাই। তাহলে এই ধরনের গঠনটা একটু খেয়াল করে দেখো, এখানে দুইটা পাপড়ি, এই দুইটা পাপড়ি, এই দুইটা পাপড়ির
দুই প্রান্তই খেয়াল করে দেখো বাইরের দিকে আছে, দুই প্রান্তই কি উপরের দিকে আছে না, উপরের দিকে আছে না। হ্যাঁ, আবার এই দুটা পাপড়ি খেয়াল করে দেখো, এই দুইটা পাপড়ির দুই প্রান্তই কি আছে, ভেতরের দিকে আছে, ভেতরের দিকে আছে, তাই না? তাহলে কোন একটা ফুলের পাঁচটা পাপড়ির মধ্যে দুইটা পাপড়ির দুই প্রান্ত যদি বাইরের দিকে থাকে এবং দুইটা পাপড়ির দুই প্রান্ত যদি ভেতরের দিকে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে কুইন কানসিয়াল। এবং লাস্ট ওয়ান হচ্ছে ধ্বজক। ধ্বজকের যে বৈশিষ্ট্য, এখানে সবচেয়ে যে বড় পাপড়িটা থাকবে, এই যে ধরে নাও এইটা হচ্ছে সবচেয়ে বড় পাপড়িটা, এই দুইটা পাপড়ি পাশের পাপড়িটাকে আবৃত করবে, ঠিক আছে? এই পাপড়িটা আবার তার পাশের দুইটা পাপড়িকে আবৃত করবে, এই পাপড়িটা আবার তার পাশের দুইটা পাপড়িকে আবৃত করছে, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে ভেক্সিলারি বা ধ্বজক। তাহলে সবচেয়ে বড় পাপড়িটা তার দুটো পাশের পাপড়িকে আবৃত করে, এই দুটো পাপড়ি আবার তার পাশের দুটাকে আবৃত করে, এইভাবে যে গঠনটা দেখা যায় ফুলের, সেটা হচ্ছে ধ্বজক বা ভেক্সিলারি। ক্লিয়ার বিষয়টা? ওকে। জানি এটা তোমাদের অনেকের কাছে হয়তোবা, যারা ফার্স্ট টাইম দেখতেছো তাদের কাছে হয়তোবা সমস্যা মনে হতে পারে। হ্যাঁ, তো কে কে বুঝছো আমাকে একটু বলো তো ভাই, কে কে বুঝছো এটা একটু আমাকে বলো, আর কে কে বোঝো নাই সেটাও আমাকে বলো। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, কুইন কানশিয়াল গোলমাল লেগে গেছে, কুইন কানশিয়াল, তাই তো? অন্য বাকিগুলা, বাকিগুলা ঠিক আছে? বাকিগুলা একটু বলো ঠিক আছে কিনা। তোমাদের পড়াইতে গেলে না প্রচুর তৃষ্ণা লাগে। আমি একটা করে টপিক পড়াই আর একবার করে পানি খাই, গলা শুকায় যায় একদম টোটালি। আগের মতো আর পড়াইতে পারি না। আগে পড়ানোর মধ্যে একটা জোশ ছিল, বুঝছো? এখন আর ওইভাবে পড়াইতে পারি না, শুধু তৃষ্ণা লাগে। ওকে, ঠিক আছে। কুইন কানসিয়াল বোঝো নাই, তাই তো? দেখো, কুইন কানসিয়াল সম্পর্কে আমি কি বলছি, চিত্রটা আমি আরেকবার আঁকাবো। আমার চিত্রটা বুঝতে সমস্যা হলে তোমরা বইয়ের চিত্রটা একটু দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, কুইন শিয়ালে দুইটা পাপড়ি এমন, পাপড়ি কয়টা আঁকাবো আমরা, পাঁচটা আঁকাবো। এই পাঁচটা পাপড়ির মধ্যে দুইটা পাপড়ি এমন থাকবে যে দুইটা পাপড়ির দুইটা প্রান্তই বাইরের দিকে থাকবে, ঠিক আছে? এবং আরো দুইটা পাপড়ি, আরো দুইটা পাপড়ি এমন থাকবে যে দুইটা পাপড়ির দুই প্রান্তই ভেতরের দিকে থাকবে, ঠিক আছে? তাহলে চিত্রটা কেমন হবে? ধরে নাও এখানে ফার্স্টে আমি একটা পাপড়ি আঁকাইলাম, এটা হচ্ছে প্রথম পাপড়ি। তাহলে কি করবো এরপরে? এরপরে এর পাশে যে দুটা পাপড়ি আঁকাবো, সেই দুটা পাপড়ি এই পাপড়িটার ভেতরে দিয়ে দিব, ঠিক আছে? এই পাপড়িটার ভেতরে দিয়ে দিব। তাহলে দেখো এই পাপড়িটা কি বাইরের দিকে হয়ে গেল না? হ্যাঁ। এবং এরপরে এইখানে যদি আমি আরো একটা পাপড়ি আঁকাই, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এইখানে যদি আমি আরো একটা পাপড়ি আঁকাই, আরো একটা পাপড়ি আঁকাইলাম, ঠিক আছে? এবং এই দুটা পাপড়িকে আমার কি করতে হবে, ভেতরের দিকে রাখতে হবে, আর এই দুটা পাপড়িকে আমার বাইরের দিকে রাখতে হবে। তাহলে এই পাপড়িটার নিচের দিক থেকে আরো একটা আমি পাপড়ি আঁকাই দিলাম, ঠিক আছে? এই পাপড়িটার নিচের দিক থেকে আরো একটা পাপড়ি আঁকাইলাম, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখো এবার, এখানে দুইটা পাপড়ি, কোন দুইটা পাপড়ি? এই যে
এই পাপড়িটা খেয়াল করে দেখো, আর এই পাপড়িটা একটু খেয়াল করে দেখো। এই দুইটা পাপড়ির দুইটা প্রান্ত খেয়াল করো, দুইটা প্রান্ত খেয়াল করো। দুইটা প্রান্তই কি বাইরের দিকে আছে না? বাইরের দিকে আছে না? এই যে এই প্রান্তটা কি ভেতরে আছে নাকি বাইরের দিকে আছে? বাইরের দিকে আছে। এই পাপড়িটার দুইটা প্রান্ত কি বাইরের দিকে আছে না? হ্যাঁ। আবার এই দুটা পাপড়ি খেয়াল করে দেখো, এই দুটা পাপড়ি, এই দুটা পাপড়ির দুইটা প্রান্ত কি ভেতরের দিকে আছে? এই পাপড়িটারও দুইটা প্রান্ত কি ভেতরের দিকে আছে, তাই না? তাহলে দুইটা পাপড়ির দুই প্রান্তই বাইরের দিকে থাকবে এবং অপর দুইটা পাপড়ির দুইটা প্রান্তই ভেতরের দিকে থাকবে, সেটাকে বলা হয় কুইনকানসিয়াল। এবার বুঝছো? বলো তো, এবার বুঝছো? বুঝলে বলো, না বুঝলে বলো, আমি আরেকবার বুঝাচ্ছি, সমস্যা নেই। বুঝছো এবার? আচ্ছা, কে কে আছো এখন? একটু সাড়া দাও দেখি, কে কে আছো? আচ্ছা, বাকিরা কোথায়? বাকিরা কি অন্য জায়গাতে ক্লাস করতেছে? দেখি তো, একটু চেক দিই। ভাইয়া, 1 আওয়ার প্লাস হয়ে গেছে, তো কি হয়েছে? আরো 1 আওয়ার করাবো। ভাইয়া, 1 আওয়ার প্লাস হয়ে গেছে, তো কি হয়েছে? আরো। না না না, ইন করা যাবে না, আজকে শেষ করতে হবে। শেষ না করলে একদম শেষের দিকে রাখতে হবে, ঠিক আছে? আরো বাঘা বাঘা কয়েকটা টপিক আছে। হ্যাঁ, তোমাদের তো ঈদের আগে শেষ করতে হবে, এখনো 6-7টা অধ্যায় বাকি আছে, ঠিক আছে? 6-7টা অধ্যায় শেষ করতে না পারলে পাবলিক আমার পেটাবে। বুঝছো, তোমাদের জন্যই তো করতেছি, আমি তো নিজের জন্য করতেছি না, তাই না? তোমাদের জন্য তো পড়াইতেছি। আচ্ছা, আসো, এরপরে আসো অমরা বিন্যাস। অমরা অমরা বিন্যাস, ওকে। আচ্ছা, অমরা বিন্যাসের আগে আমাদের বুঝতে হবে অমরা মানে কি। অমরা মানে কি এটা সংজ্ঞা ফার্স্টে দিয়ে দিই। মনে রাখো, গর্ভাশয়ের যে স্থান হতে ডিম্বক সৃষ্টি হয়, ডিম্বক সৃষ্টি হয়, সেই স্থানকে বলা হয় অমরা। ঠিক আছে, তাহলে এই অমরার বিন্যাসটাকে আমরা কি বলবো? অমরা বিন্যাস। ঠিক আছে, এই অমরার বিন্যাসটাকে আমরা কি বলবো? অমরা বিন্যাস। তো মনে রাখো, এই অমরা বিন্যাস এটা দুই ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে। একটা হইতে পারে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? একটা ধরন হইতে পারে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, প্রকোষ্ঠ, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং আরো একটা ধরন হতে পারে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, বহু প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস চিন্তা করে বলো তো, যে মানুষের মনের যে আশা বা আমাদের মনের যে আশা, এটা কি একটা নাকি অনেকগুলা? বলো তো একটু চিন্তা করে। মানুষের মনের যে আশা, এটা কি একটা নাকি অনেকগুলা? নিশ্চয়ই মানুষের মনের আশা অনেকগুলা, তাই না? তাহলে এই বহু প্রকোষ্ঠ এটা হচ্ছে আশা, ঠিক আছে? তাহলে এই বহু প্রকোষ্ঠ বিশিষ্ট মানুষের মনের মনের আশা যেহেতু অনেক বা বহু, এই কারণে বহুর উদাহরণ কি? বহু হচ্ছে আশা। অর্থাৎ এতে এতে এক্সাইল, এক্সাইল বা অক্ষীয়। এস্তে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল বা গাত্রীয়, সুপারফিশিয়াল বা গাত্রীয়। এবং এতে এপিকাল বা শীর্ষক, এপিকাল বা শীর্ষক, ঠিক আছে? এবং এক প্রকোষ্ঠের উদাহরণগুলা হচ্ছে, এভাবে মনে রাখতে পারো, বিএফএমপি,
BFMP, ঠিক আছে। তো অনেকের মনের আশা থাকে না, হ্যাঁ অনেক মেয়েদেরই তো মনের আশা থাকে যে তাদের বিএফ কি হবে, এমপি হবে কোন এলাকার। ঠিক আছে, তো এইভাবে মনে রাখতে পারো যে কোন একটা মেয়ের মনের আশা হচ্ছে তার বিএফ কি হবে, এমপি হবে। ওকে, তাহলে বিতে মনে রাখো বেজাল বা মূলীয়, এফতে ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, মুক্ত মধ্য, এমতে মার্জিনাল, মার্জিনাল বা এক প্রান্ত, এক প্রান্তীয়, আর পিতে প্যারাইটাল, প্যারাইটাল বা বহু প্রান্তীয়, বহু প্রান্তীয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমাদের মেন বিষয়টা হচ্ছে উদাহরণগুলো মনে রাখতে হবে, উদাহরণগুলা জানা আমাদের প্রয়োজন। ঠিক আছে, তো এখানে দুইটা উদাহরণ একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, কোনোভাবেই ভোলা যাবে না। একটা হচ্ছে বেজাল, বেজাল হচ্ছে ধান, ঠিক আছে, এটা কোনোভাবেই ভোলা যাবে না, অসম্ভব। হ্যাঁ, কারণ তোমাদের এখানে ধান এবং জবা এই দুটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে, এই দুটা টপিক কোনোভাবেই ভোলা যাবে না ভাই। হ্যাঁ, তোমার নিজের নাম ভুলে যাবা, এই দুটা জিনিস ধান আর জবা সম্পর্কে যা বলা হয়েছে এই দুটা কখনোই ভুলবা না। তাহলে বেজালের উদাহরণ কি, ধান, এবং এক্সাইল, এক্সাইলের উদাহরণ হচ্ছে জবা। ঠিক আছে, ওকে। এরপরে আসো ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। ঠিক আছে, এটার উদাহরণগুলো এভাবে মনে রাখতে পারো, ফি তুনু, ফি তুনু, ফি মানে হচ্ছে ফ্রি সেন্ট্রাল, তুতে মনে রাখো তুত, নুতে নুনিয়া, তুতে তুত, নুতে নুনিয়া। ঠিক আছে, এরপর আসো মার্জিনাল, মতে মার্জিনাল, মতে মামসি। ঠিক আছে, তাহলে মাতে মার্জিনাল, মতে মটরশুটি, মটরশুটি, শতে শিম। ওই যে এর আগে অ্যাস্টিভেশন আমরা কি বললাম, ভেমসি, আর এখানে কি মামসি। ঠিক আছে, মনে রাখতে পারো ভেমসি মামসি, ভেমসি মামসি, এভাবে মনে রাখতে পারো। ওকে, এরপর আসো প্যারাইটাল, পতে প্যারাইটাল, পতে প্যাশলা। হ্যাঁ, প্রথম অক্ষরগুলো মনে রাখতে পারো, পতে যে প্যাশলা, পতে প্যারাইটাল, শতে শশা, লতে লাউ। ঠিক আছে, ওকে। এরপরে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে কি, সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়। তাহলে মনে রাখবা যে সকল উদ্ভিদ গা দিয়ে পানি শোষণ করে, এরকম এরকম উদ্ভিদ কি কি আছে বলতো, গা দিয়ে পানি শোষণ করে। যেমন পানিতে যে উদ্ভিদগুলো বাস করে, শাপলা, পদ্ম, এরা তো গা দিয়ে পানি শোষণ করে। তাহলে সুপারফিশিয়াল বা গাত্রীয়, এটার উদাহরণ হচ্ছে শাপলা, আরেকটা উদাহরণ হচ্ছে পদ্ম। ঠিক আছে, এরা গা দিয়ে পানি শোষণ করে। এপিকাল বা শীর্ষক, ঠিক আছে, এই যে নামের প্রথম অক্ষরটা এ, ঠিক আছে, এইভাবে এটা একটু মনে রাখো। এপিকালের নামের প্রথম অক্ষরটা কি, এ। আমরা আমাদের বন্ধুদেরকে অনেক সময় বলি না, যে ধরে নাও যে আমার কোনো একটা বন্ধু আছে যার নাম হচ্ছে ধলা। ঠিক আছে, তাহলে আমরা ওই বন্ধুটাকে এভাবে ডাকতে পারি, এ ধলা এ, এভাবে বলতে পারি, এ ধলা, এ ধলা আই এদিকে আই, এভাবে বলতে পারি না। তাহলে আমরা এভাবে বলবো, এ ধলা। ঠিক আছে, তাহলে এতে এপিকাল, ধতে ধনিয়া, ধনিয়া, লতে লাল পাতা, লতে ধনিয়া, লতে লাল পাতা। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে অমরা বিন্যাস, এই হচ্ছে অমরা বিন্যাস উদাহরণ। এখান থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসতে পারে। সিকিউটা আসার জন্য তোমরা এক কাজ করবা, তোমরা অবশ্যই বইয়ে কিছু চিত্র আছে, চিত্রগুলা অবশ্যই 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 তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তোমার পরীক্ষায় প্রশ্ন করবে এভাবে, চিত্র দিয়ে দিবে তোমাদের, বুঝছো, তোমাদের চিত্র দিয়ে দিবে, এবং ওই চিত্র দেখে তোমার বুঝতে হবে যে কোন ধরনের অমরা বিন্যাস ওখানে দেয়া আছে। ঠিক আছে, এবং চিত্র অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে, বুঝছো বিষয়টা?
তো মেন কথা হচ্ছে যে ভাইয়া এইখানে যে চিত্রগুলা দেওয়া আছে চিত্রগুলো অবশ্যই 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 মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে চিত্রগুলো অবশ্যই করবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, কে কে আছো বলো তো এই সময়? হ্যাঁ, এ ধলা, আমরা এভাবে বলতে পারি এ ইমরান, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, বলো কে কে আছো এই মুহূর্তেও। ঠিক আছে, তো পাবলিক ডিমান্ড কি করার, আজকের ক্লাসটা তাহলে শেষই করে দিই। কালকে একটা এক্সট্রা ক্লাস, আরেকটা এক্সট্রা এক্সট্রা ক্লাস দিতে হবে, দেখি সকালবেলা যদি দেওয়া যায় সকালবেলা আমি ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? অথবা কালকে রাতের বেলা এক্সট্রা একটা ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? আজকে ঝড় বৃষ্টি, অনেকের এলাকায় এবার কারেন্ট নাই। হ্যাঁ, অনেকে ক্লাসও করতে পারতেছে না। তো তার চেয়ে আজকের মতো আমরা শেষ করে দিই, ঠিক আছে? হ্যাঁ, ইমরান সাদাত, একটা কথা, কি কথা বলো? সকালে দেখি, সকালে আমার ভার্সিটিতে একটু ল্যাব আছে, বুঝছো? যদি ল্যাবটা না থাকে তাহলে সকালে দিব, আর যদি ল্যাব থাকে তাহলে তো ল্যাবে যাইতে হবে, সকালে দেওয়া যাবে না, ঠিক আছে? তো কালকে এক্সট্রা ক্লাসে আমরা একটা কাজ করব। আমরা এই অধ্যায়ের যতটুকু বাকি আছে ততটুকু তো শেষ করবই, পাশাপাশি আরো একটা অধ্যায় শুরু করব। সেটা হতে পারে জুওলজির চতুর্থ অধ্যায় আমরা শেষ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ ইমরান, ক্লাসগুলো পরে করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, রাতে দিলে 9টা 30-এ দিব। 9টা 30-এ দিলে তো তোমরা ঠিক আছে, নাও 9টা 30-এই দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। ওকে।